জুলাই সনদ সইয়ের পর অগোচরে এক পেশে পরিবর্তন। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের আগে গণভোট না মানার ঘোষণা। গণভোট বানচালে চক্রান্তকারীদের প্রত্যাখ্যান করবে দেশের জনগণ, বলছে জামায়াত। নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সব দলকে কাজ করার আহ্বান এনসিপির। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জালিয়াতি, সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ। মতিঝিল থানায় অভিযোগ দায়ের, জড়িত চক্রকে ধরতে মাঠে পুলিশ। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। প্রেস ক্লাবের সামনে অবস্থান, দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি। এবং ডেভিলস ব্রেথ দিয়ে শিশুদের সম্মোহন, অপহরণের পর বিক্রি, ফেরানো টোপ দিয়ে জিনের বাদশা সেজে হাতিয়ে নেয় টাকা। ভুক্তভোগীকে উদ্ধার, গ্রেফতার 3। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সই হওয়ার পর অগোচরে জুলাই সনদ পরিবর্তন করে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত উপেক্ষা করে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে 48টি বিষয়ে গণভোটের সুপারিশ একপেশে এবং জবরদস্তিমূলক আখ্যা দিচ্ছেন দলটির নেতারা। নির্বাচনের আগে গণভোট না মানার ঘোষণা দিয়েছে দলটি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেছেন, 270 দিনে সংসদে পাশ না হলে সংবিধানে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির সুপারিশ হাস্যকর। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আকারে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বাদ দেয়া সহ সনদে নেই এমন বেশ কিছু প্রস্তাব যোগ করেছে কমিশন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিশনের দেয়া সুপারিশ মালায় বিএনপির নোট অব ডিসেন্ট বাদ দেয়া না জানিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করায় ক্ষুব্ধ বিএনপি। এ নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি মহাসচিব বলেন, গত 7 মাসে সংস্কার প্রস্তাব নিয়ে যা আলোচনা হয়েছে তা অর্থহীন, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণা। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে গণভোটের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক বলেও অভিযোগ মির্জা ফখরুলের। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। যেমন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান, অনুচ্ছেদ 4 ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই সরকারের, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে গণভোট মানবে না তার দল। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। মির্জা ফখরুল বলেন, ঐক্যমত প্রতিষ্ঠায় অনেক ছাড় দিলেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়বদ্ধ তারা। বলেন, সনদের সুপারিশমালায় নতুন করে যুক্ত হওয়ার প্রস্তাবনায় যেখানে আপত্তি আছে সে বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে বিএনপি। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। সুপারিশ নিয়ে বিএনপির আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনো আস্থা রাখতে চায় বিএনপি, এমনটা জানান মির্জা ফখরুল। সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। যারা গণভোট বানচালে চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।
সিইসির কাছে নভেম্বরে গণভোটের দাবিতে স্মারকলিপি দিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। একই দাবিতে স্মারকলিপি দিতে এসে অন্য দলের নেতারা বলেন, নভেম্বরে গণভোট আরপিও ও অপরিবর্তিত রাখা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা বাড়বে। মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাকপা সহ কয়েকটি দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। এছাড়া আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বেলা 12টার কিছু পর কমিশন কার্যালয়ে প্রবেশ করে দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা 1 ঘন্টা অপেক্ষা করার পর প্রধান নির্বাচন কমিশনারের কাছে আলাদাভাবে স্মারকলিপি দেন তারা। যে সরকারের কোন উপদেষ্টারা কোন দলের পক্ষ হইয়া প্রশাসনের রদবদল করতেছে, এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাঘাত ঘটবে। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। পরে সাংবাদিকদের জানান, নভেম্বরে গণভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করা। আর দ্বিতীয় হইল আরপিও সংশোধনীতে যারা আপত্তি করছে কোনো দল, এখানে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না, এই সংশোধনী এটা বহাল রাখতে হবে। আর 3 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা বলেছি, আমরা এটাও বলেছি ইতিমধ্যে আমরা দেখতেছি সরকারের কোন দপ্তর মানে প্রশাসনের রদবদল করতেছে, এতে গুঞ্জন রয়েছে বা অভিযোগ রয়েছে যে সরকারের কোন উপদেষ্টারা কোন দলের পক্ষ হইয়া প্রশাসনের রদবদল করতেছে। এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাঘাত ঘটবে। জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, গণভোট বানচাল করতে যারা প্রচারণা চালাচ্ছে তাদেরকে জনগণই প্রত্যাখ্যান করবে। জুলাই সনদের টেকসই আইনি ভিত্তি প্রদানে নভেম্বরে গণভোট হতে হবে বলেও মন্তব্য তার। জুলাই জাতীয় সনদের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে, নোয়াখালী, নওগাঁ সহ বিভিন্ন জায়গায়। এই জন্য আমরা এখানে 8টি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। নভেম্বরে গণভোটের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণায় আগামী 3রা নভেম্বর সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান 8 দলের নেতারা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এনসিপি বলছে, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের কুতর্কে জড়াবেন না তারা। নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান দলটির নেতাদের। আর ঐক্য হওয়া বিষয়ে নতুন করে অনৈক্য তৈরি না করার আহ্বান গণসংহতি আন্দোলনের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে নাকি পরে হবে এ নিয়ে জামাত বিএনপি কুতর্কে জড়িয়েছে। এসব কুতর্ক থেকে বেরিয়ে এসে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা অলরেডি বলে দিয়েছে। বিএনপি যদি না ভোটে স্ট্রিক্ট থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে। এই জন্য আমরা বলবো, বিএনপি একটি বড় দল, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। নেতারা বলেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ হস্তান্তর করা হয়েছে। এতে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। এসব ডিসেন্ট নিয়ে আরো আলাপ আলোচনা হতে পারে। যতখানি ঐক্যমত্যে পৌঁছানো গেছে তাতে যেন অনৈক্য দেখা না দেয় সেই বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেকে আদর্শ বিসর্জন দিয়ে হলো ক্ষমতা যাওয়ার জন্য নানা রকমের হিসাব নিকাশ করছে। পরিষ্কার এখানে একটা ক্ষমতায় গিয়ে একচ্ছত্র ক্ষমতা অধিকারের নির্বাচনে এটাকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এটা তো কেউ চাইলে বাতিল করে দিতে পারেন না। হ্যাঁ, ঐকমত্য কমিশন কেন সেটা বাদ দিয়ে প্রস্তাব করেছেন এই ব্যাখ্যাটা তারা নিশ্চয়ই দেবেন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা বেহেশতে আমরা প্রবেশ করব না, কথাটা সত্য, কিন্তু এটা গণতান্ত্রিক
একটা দায়বদ্ধ, একটা জবাবদিহিমূলক, একটা ভারসাম্যমূলক প্রধানমন্ত্রীর অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামোর একটা মৌলিক পরিবর্তন হবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের পথে হাঁটার আহ্বান জানান আলোচকরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাতের ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়। সরানো হয়েছে সঞ্চয়পত্র বিভাগের 3 কর্মকর্তাকে। বাংলাদেশ ব্যাংক সবচেয়ে নিরাপদ জায়গা থেকে সঞ্চয়পত্রের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসির দিনাজপুর উপশাখায় টাকা স্থানান্তর করা হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তুলে নেয় চক্রটি। একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে 30 লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয় নিয়ে বর্তমানে দুটো কমিটি হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কমিটি। বাংলাদেশ ব্যাংকের আমাদের যে মতিঝিল অফিস আছে, মতিঝিল অফিসের প্রশাসনের দায়িত্বে যিনি যে পরিচালক মহোদয় আছেন ওনার নেতৃত্বে কমিটি হয়েছে, তারা কাজ করছে। এবং আরেকটা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পার্টে। এরই মধ্যে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে, এই সংক্রান্তে ওনারা একটা জিডি করেছেন। তো আমরা জিডিটা তদন্ত করেছি, তদন্ত শেষে বিস্তারিত আমরা বলতে পারবো। তদন্তের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন একজন গ্রাহক। গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। 4 দিন পরই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় 18তম দিনের মতো রাজপথে ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে রোববার প্রেস ক্লাব থেকে যমুনায় লং মার্চের ঘোষণা। সকল ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে টানা 18তম দিনে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষকদের। দাবি পূরণ না হলে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি এখন একটাই, সেটা হলো আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। রাষ্ট্র যে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সেই ঘোষণার বাস্তবায়ন চাই এবং প্রজ্ঞাপন চাই। আমাদের দাবি ছিল 5 দফা, এখন আমাদের 1 দফা দাবি জাতীয়করণ। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আমাদের দাবির প্রজ্ঞাপন এখানে না পৌঁছাবে এবং আমরা এই আন্দোলন থেকে আমরণ অনশন কর্মসূচি পর্যন্ত আমরা গ্রহণ করব। 24 ঘন্টার আলটিমেটাম ছিল, আজকের মধ্যে যদি আমাদের না হয় আমাদের আজকে 2টাই নতুন কর্মসূচি ঘোষণা আসবে আগামী রবিবার। বুধবার সচিবালয় অভিমুখে আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের ঘটনায় আহত শিক্ষকদের চিকিৎসা ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পিছন থেকে পুলিশ কয়েকটাকে ডিঙ্গে বাড়ি মারছে মাথায়, একটা মাথায় কিন্তু 8টা ছিঁড়ে হয়েছে। দাবি আমাদের তাদেরকে ইয়ে করতে হবে, দ্রুততম চিকিৎসা করতে হবে এবং যারা দোষী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে। আন্দোলনের 18তম দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পায়নি বলে জানান তারা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি যাচ্ছি সেখানে। ইমন, টানা 18তম দিনের মতো আন্দোলন করছে ইবতেদায়ী শিক্ষকরা। তাদের একটি দাবি, তাদের দেশের সকল ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং তারা কিন্তু 18তম দিনের মতো আজকে এখানে বসেছে, তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ না হয়, তাদের এই 1 দফা দাবি সরকার মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বলছিলেন যে সরকার থেকে গত জানুয়ারি মাসে তাদের এই দাবি মেনে নেওয়া হয়েছিল এবং পর্যায়ক্রমে দেশের সকল ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণ করার কথা ছিল, কিন্তু 9 মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত
পর্যন্ত জাতীয়করণ করা হয়নি এবং তারা এই জন্য এই দাবিতেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন যে অতি দ্রুত যেন তাদের এই দাবিটি পূরণ করা হয় এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। তারা বলছিলেন যে দীর্ঘ 40 বছর ধরে তারা অবহেলার শিকার হচ্ছেন এবং তাদের দাবি যে তাদের যে 5 দফা দাবি ছিল সেটি থেকে তারা সরে এসে এখন তারা একমাত্র 1 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কিন্তু 18 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের দাবি কেন পূরণ হয়নি এই প্রশ্নটি তারা রাখছেন সরকারের কাছে এবং তারা কিন্তু বলছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন যে 18তম দিনে তারা এখানে না খেয়ে রাত কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কেউ এসে বা কর্তৃপক্ষের কেউ এসে এখনো পর্যন্ত তাদেরকে জাতীয়করণের কোনো আশ্বাস দেয়নি। তারা বলছিলেন যে এটি একরকম তাদের প্রতি অবহেলা যে গত 9 মাস আগে জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরও 9 মাস পার হয়ে গেলেও এখনো কেন তাদের দাবি পূরণ হয়নি এবং জাতীয়করণ করা হয়নি, এটি তাদের প্রতি অবহেলা ছাড়া কিছুই নয়, এমনটি তারা বলছিলেন। এবং কিছুক্ষণ আগে আহ্বায়ক যিনি আন্দোলন বাস্তবায়ন কমিটির, তিনি আমাদেরকে বলছিলেন যে তাদের দাবি যদি আজকে বিকেল 5টার মধ্যে পূরণ করা না হয়, যদি প্রজ্ঞাপন জারি করা না হয় জাতীয়করণের, তাহলে তারা সর্বাত্মক আন্দোলনে যাবেন এবং তারা আগামী রবিবার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ করবেন। এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা আমরণ অনশনে যাবেন এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নিজেদের বাড়িতে ফিরবেন না, তারা দাবি পূরণ করেই বাড়িতে ফিরবেন। এবং তারা কিন্তু বলছিলেন যে যতদিন না তাদের এই যে দীর্ঘ সময়ে তাদের যে অবহেলা, এই অবহেলার শেষটি আসলে কোথায়। এবং এর আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এসেছিলেন, তারাও তাদের সাথে সহমত প্রকাশ করে গেছেন এবং একাত্মতা প্রকাশ করেছেন। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। প্রথমে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস দিয়ে শিশুদের সম্মোহিত করে অপহরণ করা হয়, পরে বিক্রি করে নিঃসন্তান দম্পতির কাছে। রাজধানীতে সংঘবদ্ধ একটি চক্র এই কাজের পাশাপাশি আবার শিশু ফিরিয়ে আনার প্রলোভনে জিনের বাদশা সেজে ফোন করে টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি রাজধানীর মিরপুর থেকে অপহৃত 4 বছরের এক শিশুকে উদ্ধার করে 3 জনকে গ্রেফতারের পর এই চক্রের সন্ধান পায় র্যাব 4। 23 অক্টোবর সন্ধ্যা 7টা 20 মিনিট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11-র চাঁদনি বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। ফুটেজ দেখার পরে যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের ওপর। এক রকমের আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মা নেই, আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযুগ করলো, কেন করলো, আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাচ্চা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। 3 দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে এটা বলে টাকা নিছে। কাজ শুরু করে র্যাব 4। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামের ওই ব্যক্তিকে। তার দেয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিজের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলল। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। র্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। এক দল শয়তানের নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। বিক্রির আগে আবার জিনের বাচ্চা সেজে টাকাও হাতিয়ে নেয়। সুস্পষ্ট মনে হচ্ছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে, তারা তাদের একটা সক্রিয় চক্র। বাচ্চা শিশুদের নিয়ে
এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল, তাদের ধরতে র্যাবের অভিযান চলমান। আইনে আওতায় নিয়ে আসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. চট্টগ্রামের রাউজানে গত বছর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 17টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। একের পর এক হত্যাকাণ্ডের পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এবার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে 9টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। দুজনকে আটক করা হয়েছে। গত বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামের রাউজানে 17টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। সবশেষ গত 25 অক্টোবর যুবদলের কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়। একের পর এক হত্যার ঘটনায় অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় 4 নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় কামাল ও সোহেল নামে 2 জনকে। রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে। আমরা নজরদারি রাখছি, আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে কখনো ছুরিকাঘাত করে খুন করা হচ্ছে, এতে আতঙ্কিত এলাকাবাসী। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। রোজ শান্তি চাই, ভালো ভালো লোক মারি ফেলার। আটককৃত কামালের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে, সবগুলো মামলায় জামিনে রয়েছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। গ্রিন কার্ডধারীদের ওপরও ট্রাম্পের অভিবাসন নীতির খড়গ। বাংলাদেশ সহ প্রায় 45,000 অভিবাসীকে বহিষ্কারের নোটিশ, কাজের অনুমোদনও বাতিল। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছে সেখানে। ঘন্টা দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে 90 ভাগ লোক একমত হয়েছে, 80 ভাগ হয়েছে, সেগুলোকেই কমিশন সিদ্ধান্ত দিতে বসে দিয়েছে। এটা ওপেন, ওনাদের বইতে এটা লেখা আছে। আপনারা চাইলে বই ওপেন করে দেখতে পারেন, আমরা কপি দিতে পারি, আপনারা কপি নিতে পারেন, কপি করে আপনারা দিতে পারেন। সেখানে আপনারা দেখবেন যে কত দল, কোন কোন দল কত পার্সেন্ট একমত, কত পার্সেন্ট দ্বিমত। তো প্রচলিত নিয়মে মোর দেন 3/4 সমর্থনে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো কোনো দলের সেখানে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ার সকলেরই আছে। নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন, তবে আমি একটু বলতে চাই। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমি এটার সাথে একমত না, এই জন্য আমি নোট অফ ডিসেন্ট দিলাম। তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট। অ্যান্ড নোট অফ ডিসেন্টের উদাহরণ আমাদের দেশে কোর্টগুলোতে আছে। যেমন হাইকোর্টে যদি 3 বিচারপতির সমন্বয়ে কোনো বেঞ্চ হয়, 2 জন যদি একমত হইয়া রায় দেন, আরেকজন যদি দ্বিমত পোষণ করেন, দ্বিমতটা কিন্তু নোট অফ ডিসেন্ট না, তার চেয়েও দুর্বল বা স্ট্রং। তারপরেও রায় হয়, যেখানে 2 জনে একমত হন সেটাই রায় হয়ে যায়। একজনের ভিন্নমত, এখানে আইনের আর কোনো গুরুত্ব থাকে না। যেমন জামাত ইসলামীর রেজিস্ট্রেশন যে বাতিল করেছে যে কোর্ট, সেই কোর্টটা ছিল 3 জন বিচারপতির বেঞ্চ। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগে আগুন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ দগ্ধ 8। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসক জানিয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদরে দারুল নাজাত মহিলা মাদ্রাসায় স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়, সেখান থেকে সূত্রপাত হয় আগুনের।
প্রত্যক্ষদর্শীরা জানান নিরাপত্তা কর্মী আলেয়া জানালার গ্রিলে পড়ে থাকা একটি কাপড় স্টিলের পাইপ দিয়ে তোলার চেষ্টা করেন। বিষয়টি দেখতে সেখানে বেশ কয়েকজন উৎসুক শিক্ষার্থী উপস্থিত ছিল। অসতর্কতায় পাইপটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন লেগে আলেয়া সহ 7 শিক্ষার্থী দগ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। কাপড়টা উঠানোর জন্য একটা SS5 দিয়ে কাপড়টা বাইর করার জন্য চেষ্টা করছিল। পরে এখানে শুনতে পারলাম যে বিদ্যুৎ স্ফোট হয়েছে আর কি। চিকিৎসক জানান শিক্ষার্থীরা শঙ্কামুক্ত হলেও নিরাপত্তা কর্মী আলেয়ার অবস্থা গুরুতর। 4 জনকে আমরা অবজারভেশনে রেখেছি, 3 জনকে ভর্তি রেখেছি। তো 3 জনের মধ্যে আলিয়া নামের একজন রোগী আছে, 30 বছর বয়স। ওনার একটি হাত হয়তোবা ইলেকট্রিক যে তার ছিল তারের সাথে টাচ লেগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার পাশে এমন অপরিকল্পিত বৈদ্যুতিক তারের কারণে এর আগেও দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এবার গ্রিন কার্ডধারীদের ওপর ট্রাম্পের অভিবাসন নীতির খড়ক। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি সহ প্রায় 45,000 গ্রিন কার্ডধারীকে বহিষ্কারের নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন নীতিও। বৃহস্পতিবার থেকে নতুন নীতি কার্যকর হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন গ্রিন কার্ডধারীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গেল 28 ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসের 27 অক্টোবর পর্যন্ত প্রায় 45,000 গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ারও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে দাখিল করা তথ্য ও প্রমাণাদির সত্যতা নিয়ে সন্দেহ হলে তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি কার্যকরের পর চরম আতঙ্কে রয়েছেন গ্রিন কার্ডধারীরা। এদিকে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বাতিলের আগে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন নবায়নের আবেদন পেন্ডিং থাকলেও কর্মীরা 540 দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতেই নতুন এই নীতি বলে জানায় USCIS কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এখন থেকে চাইলেই আর ইচ্ছে মতো নিয়োগ চলবে না বিসিবিতে, বরং ক্রিকেটীয় বা অক্রিকেটীয় যে কোনো বিভাগে যে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে নির্দিষ্ট নিয়ম মেনে। পাশাপাশি বেতন বৃদ্ধি বা পদোন্নতিতেও বিবেচনা করা হবে পারফরম্যান্স। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে এর মাধ্যমে নতুন দিনের পথ চলা শুরু হলো বিসিবির। 15 বছর আগে করা HR পলিসিতে চলছিল বিসিবি, যেখানে চাইলেই যে কোনো পদে যে কাউকে নিয়োগ দেয়া যেত, চাইলেই দেয়া যেত পদোন্নতি। বোর্ড সভাপতি কিংবা পরিচালকদের পরিচিতদের জন্য বিসিবি পরিণত হয় পারিবারিক ব্যবসা ক্ষেত্রে। অবশেষে পেশাদার প্রতিষ্ঠানের রূপ পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। দেশের শীর্ষস্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে বিসিবি, যেটা মেনে নিয়োগ হবে, সেটা হোক ক্রিকেটীয় কিংবা অন্য কোনো পদ। আমরা যখন ট্রিপল সেঞ্চুরি লঞ্চ করেছিলাম, তার 4 নম্বর প্রোগ্রামটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করব। এই পুরো ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আমরা নতুন করে সাজাচ্ছি। আমাদের বেশ কিছু নতুন হেডস নিচ্ছি। এখানে সমস্ত কর্মচারী কর্মকর্তা যারা থাকবে তাদের যে কাজের যে এথিক্স থাকবে, তাদের কাজের যে KPI থাকবে, তাদের যে পারফরমেন্স বা তাদের অ্যানুয়াল যে অ্যাপ্রেজাল থাকবে, সবগুলো একেবারে ক্লিয়ার করা হয়েছে। এর মাধ্যমে বিসিবিতে বন্ধ হতে যাচ্ছে স্বজনপ্রীতি। বেতন
বৃদ্ধি কিংবা পদোন্নতিতেও এখন থেকে পারফরম্যান্স অ্যানালাইসিস করবে ক্রিকেট বোর্ড। এ নিয়মের অধীনে একজন মাঠ কর্মী থেকে শুরু করে থাকবেন একজন কোচ কিংবা বেতনভুক্ত কোনো বিসিবি কর্তা। চাকরি শুধু না, সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউশন, নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে থেকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা নতুন দিন, এবং আমি বলবো যে যেটা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কোনো একেবারে HR একটা পলিসি ছিল না, সেটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। নাজমুল হাসান পাপনের সময় নিয়ম বহির্ভূত নিয়োগ কিংবা পদোন্নতি ছিল নিত্যদিনের ঘটনা। ফারুক আহমেদের বোর্ডের বিপক্ষেও অভিযোগ ছিল স্বজনপ্রীতির। তবে এই সাংগঠনিক রূপরেখা তৈরির মাধ্যমে পেশাদার সংগঠনে পরিণত হতে যাচ্ছে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ সইয়ের পর অগোচরে এক পেশে পরিবর্তন। ঐক্যবদ্ধ কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের আগে গণভোট না মানার ঘোষণা। গণভোট বানচালে চক্রান্তকারীদের প্রত্যাখ্যান করবে দেশের জনগণ, বলছে জামায়াত। নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সব দলকে কাজ করার আহ্বান এনসিপির। এবং বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জালিয়াতি, সঞ্চয়পত্রের 25 লাখ টাকা আত্মসাৎ। মতিঝিল থানায় অভিযোগ দায়ের, জড়িত চক্রকে ধরতে মাঠে পুলিশ। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবে নর্জিতা শেসিন। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।